আমরা গত শনিবার থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কি বিরলের মধ্যে বিরলতম কেস নাকি নয়, কিন্তু যেটা শিয়ালদা কোর্টের জজ যেটা বললেন, বিচারক যেটা বলছেন যে তিনি মনে করেন না এটা বিরলের মধ্যে বিরলতম একটা কেস। খুব স্বাভাবিক, এটা নিয়ে রাজ্য ইতিমধ্যেই হাইকোর্টে মুভ করেছে আজকে, আপনিও জানেন। এই রায়টা কি বহাল থাকবে নাকি বদলে যাবে? দুটো পার্ট ছিল যিনি সেশন জাজ যিনি হোল্ড করেছেন, সেটা হচ্ছে একটা যে এ দোষী কিনা, দোষী না নির্দোষ, সেই জায়গাটাতে প্রচণ্ড ফার্মভাবে প্রথম দিনই বলে দিয়েছেন যে এর দোষ বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হয়েছে, মানে এ যে দোষী, এ যে কনভিক্টেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেম জাজ একদিন সময় নিয়ে ওরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পরের দিন পয়েন্ট অফ সেন্টেন্সে ওনাকে জিজ্ঞেস করেছিল এবং অভিযুক্ত এবং অভিযুক্তের আইনজীবী ব্যাখ্যা অনুযায়ী সেই সময় ওনার মনে হয়েছে যে এটা বিরল তো বটেই, বিরলের মধ্যে বিরলতম নয়। এটা কিন্তু যখন ইনফারেন্সে আসেন একজন জজ সাহেব, কিছু থাকে খুব মোটা দাগের এবং শিওর শট এবং কংক্রিট বিচারের জায়গা, এভিডেন্স, আর কিছু থাকে ডিসক্রিশন। অবশ্যই ডিসক্রিশনও খুব রিজনেবলি ইমপ্লিমেন্ট করা হয়। তো যেখানে এভিডেন্সের পার্ট ছিল সেখানে কিন্তু উনি খুব কনক্লুসিভলি বললেন হ্যাঁ ও দোষী। এবার যেখানে ডিসক্রিশন আসলো, এই জায়গাটা কিন্তু ডিসক্রিশন, উনি মৃত্যুদণ্ড দেবেন না আজীবন কারাদণ্ড দেবেন। এখানটায় ওনার এটা কিন্তু একেবারে ওই জজ সাহেবের পার্সোনাল অভিমত যে না, আমার এক্ষুনি ওকে বা আমি ওকে মৃত্যুদণ্ড দিচ্ছি না, আমি ওকে আজীবন কারাদণ্ড দিচ্ছি। এই মামলাটার যদি শুরু থেকে আপনি পুরো ম্যাগনিটিউড দেখেন, এটা হায়ার কোর্টে যেতই মৃত্যুদণ্ড দিলেও যেত, মৃত্যুদণ্ড দেয়নি এ যাবে তার খালাস পাওয়ার জন্য, অ্যাকুইটাল পাওয়ার জন্য, এবং অপরপক্ষ যাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আমার আপনার প্রশ্নটার একদম স্পেসিফিক উত্তর দিই, আমার ব্যক্তিগত ধারণা এই মামলাটা কিন্তু এই অর্ডারটা, ওই পার্শিয়াল অর্ডারটা চেঞ্জ হবে এবং চেঞ্জ হয়ে ওকে মৃত্যুদণ্ডের দিকেই নিয়ে যাবে হায়ার কোর্ট, মানে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টও, যেটা আমার ব্যক্তিগত। মুখ্যমন্ত্রীও বলেছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তিনিও কিন্তু এই প্রশ্নটা করেছেন। একটা ঘটনাকে কখন আপনারা বিরলের মধ্যে বিরলতম বলেন, কখন বলেন না? খুব সুন্দর প্রশ্নটা। সেটা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম, এটা বেশ কিছু প্যারামিটার্স অনুযায়ী চেঞ্জ হয়। একটা হচ্ছে সময় অনুযায়ী, 50 বছর আগে বিরলের মধ্যে বিরলতর যেটাকে ধরা হবে সেইটা, দেশ অনুযায়ী, যে যে দেশে মৃত্যুদণ্ড আছে, পৃথিবীর অনেক দেশেই, প্রথম বিশ্বের বেশ কিছু দেশই মৃত্যুদণ্ড উঠে গেছে। আর একটা হচ্ছে ওই মামলার ওই সময়কার তার এভিডেন্স পাওয়া, কতটা এভিডেন্স পেয়েছে, কতটা ব্রুটালিটি জজ সাহেবের সামনে এসেছে এবং জজ সাহেব পার্সোনালি ইন্টারাকশন করেছে থ্রু ট্রায়ালের প্রসেসটাতে। এই সময়টাতে বিরলের মধ্যে বিরলতম হোল্ড করার জন্য প্রত্যেকেই দেখুন প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং ট্রেন্ড, আমাদের দেশে জুডিশিয়ারি এবং সমস্ত জায়গাতেই দুই পক্ষের লয়ারও প্রফেশনাল ছিল এবং জজ সাহেবরাও প্রচণ্ড ট্রেন্ড। কিন্তু এই যে বিরলের মধ্যে বিরলতম, এই জায়গাটা হোল্ড করতে গেলে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পার্সোনাল ইনফারেন্স দরকার। বেসড অন এই প্যারামিটার্সগুলো, আমি কোন মামলায় কী বিচার করছি, কি এভিডেন্স পেয়েছি এবং আমি কোন কোন প্যারামিটারে মনে করছি এটা বিরলের মধ্যে বিরলতর নয়। আপনি যেটা বিরলের মধ্যে বিরলতর মনে করার জন্য যে যে প্যারামিটার্সগুলো আনছেন, এমনও হতে পারে আমি আমার প্যারামিটার্সে কিন্তু ওগুলো মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই ওই জায়গাটাতে। কিন্তু না, এখানে কোনো স্ট্যাটিউট নেই, কোনো ল নেই যে এই গুলোকে ধরা হবে, এগুলোকে ধরা হবে না। এখানে কিন্তু তখন ইন্ডিভিজুয়াল তার ডিসক্রিশন, ইন্ডিভিজুয়াল তার মাইন্ডসেট, সেই জায়গাটা কিন্তু রিফ্লেক্ট করে। এবং ইন্ডিভিজুয়াল মাইন্ডসেট যদি মেজরলি আপনি নজর করে থাকেন, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল মেজর মাইন্ডসেট কিন্তু এটাকে বিরলের মধ্যে বিরলতর বলছে। বাট তার মানে এই নয় যে যিনি বিরলের মধ্যে বিরলতম বলছেন না তিনি ভুল, তা বলছি না। কিন্তু মেজরলি এই মামলার যদি পুরো অ্যাসপেক্ট দেবেন এবং এই যে প্যারামিটার্সগুলো বললাম, এগুলোতে কিন্তু হাই চান্স আছে এর পরবর্তীকালে যিনি এটা নিয়ে বসবেন তারও অবশ্যই ব্যক্তিগত মতামত, সে মতামত হতেই পারে, বাট আমার মনে হয় এই প্যারামিটার্সগুলো কিন্তু এগেনস্টে যাবে অ্যাকিউজডের। আমরা যদি দিল্লির নির্ভয়া কাণ্ডর কথা যদি এর সঙ্গে তুলনা করি, সেটাকে কিন্তু বিরলের মধ্যে বিরলতম একটা তকমা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাণদণ্ডের কথাই কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল এবং সেই দিকেই এগিয়েছিল।
পার্থক্যটা কোথায় ঘটলো? কারণ নৃশংসতা আমরা এটাতেও দেখেছি যে পাশবিক অত্যাচার করা হয়েছে অভয়ার ওপর, এবং কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছিল। পার্থক্যটা কোথায় হলো দুটোর ক্ষেত্রে? আমার হিসাবে আপনি যে মামলাটার সঙ্গে তুলনা করলেন, প্রচণ্ড রিলেটিভ একটা মামলার সঙ্গে তুলনা করলেন, খুব কাছাকাছি। যদি ওই মামলার যার যা প্যারামিটার্স ছিল, সেখানে শুধু কি ছিল, এখানে একজন ওখানে চারজন, সেখানে কিন্তু বিরলের মধ্যে বিরলতম এইটাকে বেশিভাবে দেখা হওয়া উচিত। শুধু আউটরেজ হিসেবে যদি ধরেন, ওটার চেয়ে এটা আউটরেজ অনেক বেশি ছিল, যদিও আউটরেজ দিয়ে বিরলের মধ্যে বিরলতম ধরা যায় না। কিন্তু ওই মামলাটা যতক্ষণ সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরলের মধ্যে বিরলতম ধরেছে এবং সেই অনুযায়ী মামলা কিন্তু এক্সিকিউশন পর্যন্ত হয়েছে, ওই মামলার প্যারামিটারে আপনি দেখবেন সেটাও কিন্তু প্রি প্ল্যান্ড ছিল না, যে 1 মাস ধরে প্রোগ্রাম করেছে, মেয়েটিকে নজর করেছে, ফলো করেছে, বা কোনো কিছু ছিল, বা ব্রুটালিটি, এই সমস্ত প্যারামিটার্সগুলো যদি দেখেন অলমোস্ট ম্যাচ করছে এই মামলাটার সঙ্গে। রাদার একজনের কিন্তু ফিজিক্যাল ফোর্সটা এখানে অনেক বেশি ছিল। ওই মামলাটার সঙ্গে আমার খুব হাম্বল ওপিনিয়ন, যদি দিল্লির নির্ভয়া কেসের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এই মামলাটা অনেকটা বেশি ম্যাচ করছে টুয়ার্ডস দ্যাট কনসেপ্ট। এইটা কি প্রমাণ করার উপর নির্ভর করে যে কোনটা বিরলের মধ্যে বিরলতম হবে আর কোনটা বিরলতম হবে না? এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসছে, যে অভয়ার বাবাও বলছেন, তার বক্তব্যও আমরা শুনেছি, যে সিবিআই ঠিকমতো ঠিক পথে গিয়ে এটা প্রমাণ করতে পারলেন না। এটাও অনেককে বলতে শোনা গেছে যে আইন তো অন্ধ, যেভাবে প্রমাণ করবে সেইভাবেই এটা প্রমাণ হবে। কিছুটা কথাটা সত্য, কারণ মামলার কতটা ব্রুটালিটি বা কতটা ক্লিন আমার কাছে এভিডেন্স আসছে, আর এভিডেন্স কিন্তু কোর্টের কাছে আনার দায়িত্বটা হচ্ছে এজেন্সির। কোর্ট নিজে গিয়ে এভিডেন্স জোগাড় করতে যাচ্ছে না, এজেন্সি জোগাড় করছে। স্বভাবতই ওখানে আপনাদেরকে এর আগে একবার বলেছিলাম, একটু মনে করবেন, যে কলকাতা পুলিশের হোমিসাইড কিন্তু কলকাতা পুলিশ খুব বেশ একজন খুব দক্ষ। তো সিবিআইও অবশ্যই প্রিমিয়ার এজেন্সি খুব দক্ষ, বাট আমাদের সাম্প্রতিককালের অভিজ্ঞতা হচ্ছে সিবিআইয়ের এই দক্ষতা বিশেষ করে এই হোমিসাইডাল কেসগুলোতে ক্যালকাটা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের চেয়ে কিন্তু কম। তো স্বভাবতই যদি ব্রুটালিটিটা প্রসিকিউশন ফেল করে বা কমভাবে দেখাতে পারে, 10টা ফ্র্যাকচার আছে, প্রসিকিউশন 10টা ফ্র্যাকচারের জায়গায় 7খানা ফ্র্যাকচার প্রমাণ করতে পারলো বা বাকিটা পারলো না, বা ওখানে কী ব্রুটালিটি হয়েছিল, ওই সিন ফ্রেম করে তার যে ওয়েটা বা সায়েন্টিফিক যে অ্যাভিনিউজগুলো রয়েছে তার যে হেল্প, এই সমস্ত কিছুটাই কিন্তু ডিপেন্ড করে প্রসিকিউশন এজেন্সির ওপরে। প্রসিকিউশন এজেন্সি যেমন ওকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করবে এই সব মামলার ক্ষেত্রে, যেখানে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবনটা একমাত্র রাস্তা, এবং আমি চাইছি মৃত্যুদণ্ড, তাহলে কিন্তু আমার এই কাজেও আমার মধ্যে পড়ে যে মামলাটাকে ওই নেচারে নিয়ে যাওয়া, যাতে আমি ম্যাক্সিমাম পানিশমেন্টটা খুব রিজনেবলি চাইতে পারি।